আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি যখন প্রকাশ্যে উচ্চারণ করেন, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না, তখন প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। এই সেই নেপাল যারা মাত্র কয়েক বছর আগে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্যালুট জানাতো। 2021 সালে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাস দেবী ভান্ডারী ঢাকা সফরে এসে শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী নেতা হিসেবে অভিহিত করেছিলেন। অথচ আজ সেই নেপাল বাংলাদেশকে দেখছে এক ভয়ানক উদাহরণ হিসেবে, যেন বাংলাদেশ এক সংক্রামক ব্যাধির নাম, যার ছোঁয়া লাগলে তাদের নেপালের মতো রাষ্ট্রেরও রাষ্ট্র ব্যবস্থা পচে যাবে। একটি দেশ কতটা দেউলিয়া, অকার্যকর হলে প্রতিবেশী রাষ্ট্র তাকে ব্যর্থতার মানদণ্ড হিসেবে ব্যবহার করে, তা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। গত 1.5 বছর ধরে কথিত সুশীল, মেধাবী আর বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের হাতে দেশ পরিচালনার ভার রয়েছে। অথচ ফলাফল কি? নেপালের মতো ভঙ্গুর অর্থনীতির দেশও আজ আমাদের দিকে আঙুল তুলে সতর্কবার্তা দিচ্ছে। প্রশ্ন ওঠে যে, নোবেল জয়ী আর তথাকথিত বুদ্ধিজীবীদের শাসনে দেশ যদি সত্যি স্বর্গের দিকে এগোতো, তবে বহির্বিশ্ব আজ আমাদের নরক মনে করছে কেন বলুন তো? কেন টাইগার অর্থনীতির দেশ আজ টাইম বোমায় পরিণত হয়েছে? চলুন আলোচনা করা যাক। এই লজ্জা আমরা কোথায় রাখবো যখন দেখি পর্তুগালের মতো ইউরোপীয় দেশে নির্বাচনী প্রচারণার বিলবোর্ডে বাংলাদেশকে উদাহরণ টানা হচ্ছে নেতিবাচক অর্থে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এশিয়ান টাইগার আজ পরিণত হয়েছে হাসির খোরাকে, টাইম বোমায়। তথাকথিত বিপ্লবের কারিগররা, যারা জুলাই আগস্টে সাধারণ মানুষের মগজ ধোলাই করেছিল, যারা স্বপ্ন দেখিয়েছিল শেখ হাসিনাকে সরালেই দেশ রাতারাতি সিঙ্গাপুর হয়ে যাবে, তারা আজ কোথায়? বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার আস্ফালনকারীরা কি একবারও দেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে? তারপর তারা আসেনি, আসবেও না, কারণ ধ্বংস করা সহজ, গড়া খুব কঠিন। যে শেখ হাসিনাকে এই সুশীল সমাজ আর ভিনদেশী প্রভুরা স্বৈরাচার আর অযোগ্য বলে গালি দিয়েছে, সেই শেখ হাসিনাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিলেন। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়ে অপমান জর্জরিত করতে চেয়েছিল, শেখ হাসিনা তখন নিজেদের টাকায় সেতু বানিয়ে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। আর আজ সেই বিশ্বব্যাংক আর IMF এর দুয়ারে ঋণের ঝুড়ি নিয়ে ধর্ণা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে বা বর্তমান শাসকদেরকে। IMF যখন সাফ জানিয়ে দিচ্ছে নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণের অর্থ ছাড় করবে না, তাহলে তথাকথিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর নোবেল প্রাইজের ওজন কি কেবল ব্যক্তিগত ড্রয়িং রুমে সীমাবদ্ধ? রাষ্ট্রের প্রয়োজনে তা কানাকড়িরও মূল্য আছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বল হয়ে উঠল, তখন অনেকে ভাবলেন এটি একটা নতুন যুগের সূচনা। সেই মানুষটি যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে নোবেল পেলেন, তিনি হয়তো দেশকে একটা স্বচ্ছ সুশীল শাসনের দিকে নিয়ে যাবেন, অনেকে বলেছিলেন তাই। কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেন একটা অন্ধকার গর্তে পড়ে যাচ্ছে, এবং এই পতনের মূলে রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। প্রশ্ন হলো, আর কত নিচে নামাবেন ডক্টর ইউনূস বাংলাদেশকে? কত দূর পর্যন্ত এই অবক্ষয় চলবে, যেখানে একটা দেশের মানুষের স্বপ্ন, আস্থা এবং ভবিষ্যৎকে একজন ব্যক্তির অহমিকা এবং অদূরদর্শিতা গিলে খাচ্ছে? আমার মনে হয় ডক্টর ইউনূস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে কথাটি বলেছেন, সেটি একটি ভুয়া। তিনি থাকবেন কোনো না কোনো ভাবে, ভবিষ্যৎ সরকারেও তিনি কোনো না কোনো ভাবে থাকবেন। এই কারণেই বিশ্লেষণটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই বিশ্লেষণে আমি দেখাবো